বহু বছর আর চারদিকে এখন সে হাতে দেখলো গেল কাঠের সিঁড়ি হারিয়ে গেছে নারীর ছায়া। মেঘ যেন আজ আকাশ ঘিরে ফেলেছে। অরণ্যপুর গ্রামে সন্ধ্যার আগেই নেমে এসেছে রাত। বাতাস গর্জন করে কাঁদছে, চারদিকে কেবল বজ্র আর ঝড়ের শব্দ। গাছেরা আকাশের দিকে চেয়ে নড়ছিল, যেন কোনো মায়াবী শক্তি তাদের ছুঁয়ে চলে যাচ্ছে। এই নির্জন অরণ্যপুর গ্রামের ঠিক মাঝখানে পুরনো একটা পাকা দোতলা বাড়ি, বহু বছর ধরে পরিত্যক্ত। মানুষ বলে ওখানে নিশির ডাক শোনা যায়। সুমন বাস থেকে নেমে একটা বন্ধ দোকানের ছাউনির নিচে দাঁড়ালো। সুমন একজন শহরের অনুসন্ধানী সাংবাদিক। সম্প্রতি সে হরর বিষয়ক একটি থিম নিয়ে প্রতিবেদন তৈরির কাজে এসেছে। সে বিশ্বাস করে না এসব অলৌকিকতায়। তার কাছে সত্য মানে প্রমাণ, যুক্তি আর তর্ক। কতবার সে এইসব অলৌকিক অসত্য ঘটনার সম্মুখীন হয়েছে এবং সত্যকে সাইকেলের চাকার রিংয়ের মধ্যে জড়িয়ে যাওয়া সাদা সুতোর মতো ধাপে ধাপে টেনে খুলে জনসমক্ষে সবার কাছে নিজের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছে। কারণ এইসবের পিছনে কোনো না কোনো বদমাশ লোকের কাজ কারবার। তারাই নিজেদের কার্যসিদ্ধির জন্য এইসব গুজব ছড়াতো। প্রতিবারই সে সফল হয়েছে। এই সবই সে মনে মনে ভাবছিল। এবার তার ঠোঁটের কোণে একটা মৃদু সফলতার হাসি দেখা দিল। এবার সে বুক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে সেখান থেকে একটা সিগারেট বার করে ধরালো। একটা লম্বা সুখের টান মেরে ধোঁয়াটা বাইরের দিকে ছেড়ে দিল। বৃষ্টিটা অনেকটাই ধরায় সে ক্যামেরা, রেকর্ডার আর একটা ছোট্ট টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। সবাই বলছে এই বাড়িতে নিশির ডাক শোনা যায়, আর সত্যিটা আমি নিজে দেখব যুক্তির চোখে। কিছুটা দূর যাওয়ার পর সে বাড়িটাকে দেখতে পেল। সেই বাড়িটার গেটের সামনে দাঁড়িয়ে বাড়িটাকে ভালো করে দেখতে লাগলো। বাড়িটা ভাঙাচোরা, দেওয়ালের গায়ে শ্যাওলা, তার গা দিয়ে উঠেছে বট অসত্যের গাছ। ছাদের কোথাও কোথাও ছিদ্র। জানলাগুলো বন্ধ থাকলেও কোনো কোনো জানলার পাল্লা অর্ধেকের বেশি ভেঙে গেছে। বৃষ্টিটা আবার জোরে পড়তে শুরু করেছে। তার সাথে চলছে মেঘের তীব্র গর্জন। দূরে কোথাও একটা মাছ। সুমন এগিয়ে গেল সে বাড়িটার দিকে। বাড়িটার গেটটা ঠেলে সে ভিতরে ঢুকে পড়ল। হঠাৎ একটা চিৎকার ভেসে এলো, মেয়েলি গলায়, যেন কেউ খুব কষ্ট করে ডেকে উঠল। আরেকবার এসো। সুমন থমকে গেল। সে এবার একটু অপ্রস্তুত হয়ে বলল, কে ওখানে? গলার উৎস কোথা থেকে বুঝতে না পেরে সে বাড়ির ভেতরে এগিয়ে গেল। দরজাটা আলতো করে ঠেলতেই মচ শব্দ করে খুলে গেল। ঘরের মধ্যে ঢুকতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। অন্ধকার ঘর, দেওয়ালে শ্যাওলা আর স্যাঁতস্যাঁতে গন্ধ, আর মেঝেতে ধুলো। এর সাথে আরেকটা অদ্ভুত গন্ধ পেল, পোড়া কাপড় আর পুরনো ধূপের মতো। সেবার ক্যামেরাটাকে অন করল আর হাতের মুঠো শক্ত করে ধরে ঘরের চারপাশে ক্যামেরাতে রেকর্ড করতে শুরু করলো। কিন্তু ঘরটা এতটাই অন্ধকার যে ক্যামেরাতে যা কিছু রেকর্ড হচ্ছে সবটাই অপরিষ্কার আর অস্পষ্ট।
এবার সে হাতের টর্চটা জ্বাললো আর চারদিকে দেখতে লাগলো সেই আলোতে। দেওয়ালে ঝুলতে থাকা একটা আয়না তার নজরে পড়ল এবং সে সেটার দিকে এগিয়ে গেল। সামনে এসে যখন সে নিজেকে দেখার চেষ্টা করলো, কিন্তু উল্টো দিকে কালো ছায়া ছাড়া আর কিছুই দেখতে পেল না। মুখের উপর টর্চের আলোটা ফেলে আয়নাতে দেখল, তাও সেই একই জিনিস, কালো প্রতিচ্ছবি। এবার তার কপালে ঘাম দেখা দিল। ভয় চোখগুলো বড় বড় করে চারপাশটা ভালো করে দেখে নিল। এবার ধাতস্থ হয়ে সে বলল, ধুর, আমিও না এত বোকা। এতদিন ধরে ঘরটা বন্ধ হয়ে পড়ে আছে, আয়নার উপর ধুলো তো জমবেই। এবার সে নিজের পকেট থেকে রুমালটা বার করে আয়নাটাকে ভালো করে মুছল। তারপর সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু প্রতিচ্ছবিতে মুখটা তার নয়, একজন নারী। চোখ বড় বড়, ঠোঁট ফাটা, তার চোখে অদ্ভুত যন্ত্রণা। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। এটা এটা আমি না। পিছনে কিছু একটা ধাক্কা লেগে সে মাটিতে পড়ে গেল। ক্যামেরাটা তুললো, কিন্তু ফ্রেমে শুধুই অন্ধকার। একটা পুরনো কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পায়ের নিচে কাঠ মরমর করে ভেঙে যাওয়ার আওয়াজ হচ্ছিল। দোতলার ঘরে ঢুকতে আবার সেই কণ্ঠস্বর, আরেকবার এসো। এবার যেন অনেক কাছে। তুমি তো বলেছিলে ফিরে আসবে। সুমন ভয় পেতে শুরু করলো, কিন্তু পেশার তাগিদে সে এগিয়ে গেল। যে ঘরের থেকে আওয়াজটা আসছিল সেই ঘরের সামনে আসতেই সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ঘরের ভিতরে ঢুকে সে দেখল দেওয়ালে কার কার বেশ ছবি টানানো, একটা ভালো খাট, কিন্তু তার নিচে জড়ো হয়ে আছে কতগুলো মদের শিশি। আর ঘরের কোণে একটা পুরনো কাঠের টেবিল, তার উপর ধুলো মাখা একটা ডায়েরি। সুমন সেটার দিকে এগিয়ে গেল। ডায়েরিটা খুলে সে পড়তে শুরু করলো। 2রা আশ্বিন 1975। নীলার সঙ্গে গোপনে দেখা করতে লাগলো নীলা তার আগের প্রেমিক। দিনে 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 শ্যামলের নেশা বেড়ে গেল। শুধু মদের নয়, নীলার। সে আর বাড়ি ফিরত না সময় মতো। রাত পেরিয়ে ভোর হয়ে যেত, তারপর সে বাড়ি ফিরত। জিজ্ঞাসা করলে বলতো, কি গো, এত রাত অবধি তুমি কোথায় ছিলে? এই মেলা ফ্যাচস বকিস না তো, যা যা গিয়ে ঘুমিয়ে পড়, আমাকে একটু শান্তিতে থাকতে দে। তোর এই মিথ্যে সংসারে আমার থাকার ইচ্ছেই নেই। তুমি যে এত রাত করে ফিরে আমার সাথে এরকম ব্যবহার করছো, এটা গ্রামের লোক শুনলে দেখলে সম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখেছো? এই তোকে একবার বলেছি না কানের সামনে এক কথা বলবি না? তুই জানিস না আমার এখন কাজের চাপ অনেক বেশি। অথচ কাজেও তার মন থাকতো না। আমি প্রথমে কিছু না বললেও বুঝে গিয়েছিলাম কিছু একটা খুবই বদলে গেছে। 11ই আশ্বিন। সেদিন রাতে আমি খোঁজ করতে করতে পৌঁছে গেলাম নদীর ধারে ফাঁকা ঘরে। দেখলাম নীলার কোলে মাথা রেখে শুয়ে আছে শ্যামল। আমাকে দেখে সে তাড়াতাড়ি উঠে বসলো। সেদিন নীলা চোখে চোখ রেখে বলেছিল, তোমার স্বামী তো আমার ভালোবাসে, তুমি তার জীবনে শুধু বোঝা। এই কথাটা শুনে চোখে জল এসেছিল আমার। শ্যামলও কোনো প্রতিবাদ করেনি, সেই জন্যে আমিও চলে এসেছিলাম সেখান থেকে কোনো প্রতিবাদ না করে। 16ই আশ্বিন। এরপর থেকেই আমার চেহারায় এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন আমি মেনে নিয়েছি আমার পরাজয়। 26 আশ্বিন। এই প্রথম এসে মাতাল অবস্থায় আমার গায়ে হাত তুলেছে। 29 আশ্বিন। আজও রক্ত ঝরলো, আবার আমাকে মারলো। শ্যামল আবার আমাকে মারলো, বললো আমি পিশাচ।
আমি তাকে ভালোবাসি, তবু সে কেন এমন করে আমার সাথে? 5ই কার্তিক। আজ আমি ঠিক করলাম আমি আর থাকবো না এই ঘরেই, এই আয়নার সামনে আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু সে যেন না বাঁচে। ওর নাম ধরে আমি ডাকবো, নিশির ডাক। ডায়েরি পড়ে সুমনের গা ছমছম করে উঠল। ডায়েরির শেষে একটা ছেঁড়া পৃষ্ঠা, যাতে লেখা, যে শুনবে সে আর ফিরে যেতে পারবে না। এবার সে মুখটা তুলে চারপাশটা দেখলো আর মনে মনে ভাবলো, এ তো খুন, আত্মহত্যা নয়। দোতলার ঘরটা হঠাৎ কেঁপে উঠল। দেওয়ালে আঁকা প্রতিটি ছবি যেন নড়ে উঠল। জানলার পাল্লা দুটো হুট করে খুলে গেল। জানলার বাইরে তখন ঝড় উঠেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সাথে চলছে মেঘের গর্জন। হঠাৎ সেই কণ্ঠস্বর একেবারে পাশে তার কানে ফিস ফিস করে বলল, তুই আমার মৃত্যু দেখেছিস, তুই আমার সঙ্গী। সুমন ছুটে নিচে নামতে চাইল, কিন্তু সিঁড়ি নেই, যেন কোথায় হারিয়ে গেছে। ঘরটা যেন একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে। এক কোণে হঠাৎ একটা পোড়া দেহ দেখতে পেল, এক নারীর দেহ, যার পাশে ছাই হয়ে যাওয়া আরেকটা ছবি, সেই শ্যামলের ছবি। তখন বুঝলো এই নারীর মৃত্যু স্বাভাবিক নয়, কেউ তাকে পুড়িয়ে মেরেছে, সে নিজেকে শেষ করেনি। হঠাৎ পিছন থেকে একটা হাত গলা চেপে ধরলো, সে ছটফট করতে লাগলো। ঘরের এক কোণ থেকে সেই নারীর প্রেতাত্মা ধীরে ধীরে এগিয়ে এলো, মুখে জ্বলন্ত চোখ, দগ্ধ মুখ। সে বলল, তুই সাংবাদিক, তোকে তো সত্য খুঁজে বার করতে হবে, তাই না? তবে শোন, আমার মৃত্যুর সাক্ষী তুই আজ। সুমন চিৎকার করে উঠলো, না, আমি কিছু করিনি। তখন সে মেয়েটার হাত ছাড়িয়ে ছুটে পালালো। দরজার খোঁজ করতে করতে সে বাড়ির এক গোপন দরজা খুঁজে পেল। দরজাটা খুলেই দেখলো একটা সরু গলি, যেখানে লুকোনো একটা কুয়ো, কুয়োর পাশে একটা ফলক। এখানেই মিলেছে মায়ার দেহ। সাল 1975। সুমন বুঝে গেল মেয়েটার নাম ছিল মায়া। তার প্রেমিক শ্যামল বিশ্বাসঘাতকতা করে তাকে পুড়িয়ে হত্যা করেছে। সেই মৃত্যুর প্রতিশোধেই সে এই বাড়িতে আটকে আছে। সে কুয়োর দিকে এগিয়ে গেল। হুট করে প্রবল বেগে ঝড় উঠেছে, মেঘ ডাকার শব্দ হচ্ছে ঘন ঘন, তবে বৃষ্টি এখন নেই। আকাশের দিকে তাকিয়েছিল সুমন, তার পাটা কেমন ভেজা ভেজা লাগলো। সে পায়ের দিকে যখন দেখল, ভয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। তার পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে রক্তের ধারা, তার সারা শরীর হাড় হিম হয়ে গেল। এটা কি? এ তো রক্ত। সে ছুটে পালাতে যায়, কিন্তু হঠাৎ কুয়োর থেকে ধোঁয়ার মতো একটা ছায়া বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো। তুই যদি সত্যি জানতে চাস, তবে প্রমাণ দে, আমায় মুক্তি দে। এক মুহূর্তে ছায়াটা মিলিয়ে গেল কুয়োয়, বাতাস থেমে গেল, চারপাশ স্তব্ধ, আর সে অজ্ঞান হয়ে সেখানেই মাটিতে পড়ে গেল। পরের দিন ভোরে গ্রামের মানুষ দেখে সুমন বাড়ির বাইরে বসে আছে, বিমর্ষ কাপা হাতে ক্যামেরাটা আঁকড়ে ধরে। কেউ বুঝতে পারে না সে কিভাবে বেঁচে আছে, কিন্তু সুমন নিজেই জানে সে কি দেখেছে, কি টের পেয়েছে। আর সে জানে মায়া শুধু প্রতিশোধ নয়, মুক্তিও চাইছে। অর্ণব শহরে ফিরে গিয়ে একটা প্রতিবেদন লেখে, নিশির ডাক, কুসংস্কার নাকি অদমিত সত্য। তার লেখার শেষ একটা লাইন, কখনো কখনো কাউকে সত্য বলেই মুক্তি দিতে হয়। সে রাত আমাকে শিখিয়েছে ভয় নয়, সহানুভূতি একমাত্র উত্তর। সেই রিপোর্টটা ভাইরাল হয়ে যায়, কালীতলার পুরনো ইতিহাস জনসমক্ষে আসে। পুলিশ পরে কুয়োর কাছে খুঁজে পায় পুরনো হাড়গোড়, যা ডিএনএ টেস্টে প্রমাণিত হয় এক নারীর দেহাবশেষ। 1 বছর পর সুমন এখনো মাঝে মাঝে ঘুম থেকে চিৎকার করে ওঠে, আয়নায় নিজের পেছনে ছায়া দেখে। তবে সে বেঁচে আছে। মায়া তাকে শেষ পর্যন্ত ক্ষমা করেছিল, কারণ সে সত্যকে
সামনে এনেছে। তবে কেউ কেউ বলে ফ্ল্যাটের বারান্দায় এক নারীর ছায়া দেখা যায়। ফিসফিস করে বলে, তুই কথা রেখেছিস, এবার আমি মুক্ত।